ডিয়ার স্টুডেন্টস, আশা করি ভালো আছো সকলে। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কতদিনের লেকচারের প্রেক্ষিতে সুপ্ত যোজনী, সক্রিয় যোজনী, সর্বোচ্চ যোজনী এইটা সেটার জন্য আমাদের জানতে হবে যোজ্যতা স্তর, যোজনী এবং যোজ্যতা। তাহলে আমরা গত লেকচারে কিছুটা পেয়েছি যে যোজ্যতা এবং যোজনী এর সাথে যোজ্যতা ইলেকট্রনের কি সম্পর্ক, অর্থাৎ পরমাণুর শেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকে সেটা যেমন হাইড্রোজেনের একটি ইলেকট্রন থাকে, সোডিয়ামের একটি থাকে, ম্যাগনেসিয়ামের দুইটি ইলেকট্রন থাকে, অ্যালুমিনিয়ামের তিনটি ইলেকট্রন থাকে, অক্সিজেনের শেষ শক্তি স্তরে আমরা ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পাবো যে 6টি ইলেকট্রন থাকে। ঠিক এরকম ক্লোরিনের শেষ শক্তি স্তরে আমরা ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পাবো যে 7টি ইলেকট্রন থাকে। এই শেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকে সেটি হচ্ছে তার যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা অথবা ভ্যালেন্স ইলেকট্রন, অথবা এটাকে আমরা বলি যোজ্যতা ইলেকট্রন। এই যোজ্যতা ইলেকট্রনটাই মূলত যোজনী নির্দেশ করে। অর্থাৎ যদি আমরা খেয়াল করি যে অক্সিজেনের শেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন আছে, তার 2টি ইলেকট্রন হলে শেষ শক্তি স্তর পূর্ণ করবে, তাহলে তার যোজনী হবে 2, অর্থাৎ সে 2টি ইলেকট্রন গ্রহণ করছে। একই রকম সোডিয়াম, ম্যাগনেসিয়াম এদের 1টি, 2টি, অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন থাকার কারণে তারা সেই ইলেকট্রনটি ত্যাগ করে বন্ধন গঠন করবে, অর্থাৎ পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করবে, তা স্থিতিশীলতা লাভ করবে। এই জন্য এইটার যোজ্যতা স্তরে সোডিয়ামের শেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন থাকার কারণে যোজ্যতা ইলেকট্রন 1, তার যোজনী হবে 1। ম্যাগনেসিয়ামের শেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকার কারণে তার যোজ্যতা ইলেকট্রন হবে 2, তার যোজনীও 2, কারণ সে 2টি ইলেকট্রন ত্যাগ করতে পারবে। একইভাবে অ্যালুমিনিয়াম যে আছে, অ্যালুমিনিয়ামের শেষ শক্তি স্তরে 3টি ইলেকট্রন থাকার কারণে তার যোজনী হবে 3, অর্থাৎ তার যোজ্যতা ইলেকট্রন 3। তো এখানে যে বিষয়টা আসলে আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে যেমন আমরা ক্লোরিনের শেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন প্রয়োজন, অর্থাৎ 7টি ইলেকট্রন আছে, যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 7, এর অষ্টক পূরণের জন্য 1টি ইলেকট্রন প্রয়োজন, তার মানে সে 1টি ইলেকট্রন গ্রহণ করবে। কিন্তু আমরা একটা যৌগের কথা শুনে থাকবো, সেটি হচ্ছে HClO4 পারক্লোরিক অ্যাসিড। এইখানে কিন্তু ক্লোরিন তার শেষ শক্তি স্তরের 7টি ইলেকট্রনই ত্যাগ করেছে, অর্থাৎ তার যোজ্যতা ইলেকট্রন সংখ্যা ছিল 7, যোজনী অন্যান্য ক্ষেত্রে 1 হয়, কিন্তু পারক্লোরিক অ্যাসিডে HClO4 এই যৌগটিতে সে 7টি ইলেকট্রন ত্যাগ করেছে, অর্থাৎ তার যোজনী কিন্তু তখন 7 +7 হয়ে যায়। তো এই যে আমরা যোজনী শিখলাম, যোজ্যতা শিখলাম, তো এইটা আমাদের কাজে লাগবে কোথায়? যেমন আমরা আয়রন যে যৌগটা, মৌলটার কথা জানি, এই আয়রনের শেষ শক্তি স্তরে আমরা দেখতে পাই ইলেকট্রন বিন্যাস করলে ডি অরবিটালে 6টি ইলেকট্রন এবং শেষ শক্তি স্তরে 4s অরবিটালে 2টি ইলেকট্রন থাকে, অর্থাৎ 3d6 4s2। এখন এই 4s অরবিটালের 2টি ইলেকট্রন যদি সে ত্যাগ করে তাহলে কি দাঁড়ায়? তার যোজনী হয়ে যায় 2। তাহলে যদি কোনো কারণে আমরা এই আয়রন পরমাণুটাকে এক্সাইটেড হয়ে যায় যে আরো তার ইলেকট্রন ত্যাগ করার মতো পসিবিলিটি থাকে, তাহলে সে কি করবে? এই ডি অরবিটালের স্থিতিশীলতার জন্য D5 ইলেকট্রন বিন্যাস লাভ করবে, অর্থাৎ সে অর্ধপূর্ণ হবে। ডি অরবিটালে যেহেতু আমরা জানি যে 10টি ইলেকট্রন ধরে, তাহলে তার অর্ধেক হচ্ছে 5, অর্থাৎ 5টি ইলেকট্রন দ্বারা সে পূর্ণ হলে অর্ধপূর্ণ হলো, এটি একটি স্থিতিশীল অবস্থা। তাহলে এর যোজনী হচ্ছে তখন 3। অর্থাৎ আমরা কি দেখলাম? যে আয়রন কখনো 2টি ইলেকট্রন ত্যাগ করছে অথবা 3টি ইলেকট্রন ত্যাগ করছে। ফেরিক ক্লোরাইড, ফেরাস ক্লোরাইডে যে বিষয়টা ঘটে, ফেরাস ক্লোরাইডে আয়রনের যোজনী +2 আর ফেরিক ক্লোরাইডে আয়রনের যোজনী +3। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখছি? আয়রন 2টি যোজ্যতা প্রদর্শন করলো। এই যে যোজ্যতা একাধিক প্রদর্শন করা, এটাকে বলা হয় পরিবর্তনশীল যোজ্যতা। তাহলে পরিবর্তনশীল যোজ্যতা কি? যদি কোনো পরমাণু তার শেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ করতে পারে, ত্যাগ করতে পারে, যদি একাধিক যোজ্যতা প্রদর্শন করে, এটাকে আমরা বলি তার পরিবর্তনশীল যোজ্যতা। তাহলে এখান থেকে আরেকটা জিনিস আমরা আলোচনা করতে পারি যে যেহেতু শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা যোজ্যতা ইলেকট্রন সংখ্যা,
তাহলে আয়রনের শেষ শক্তি স্তরে আমরা দেখছি ডি অরবিটালে 6টি ইলেকট্রন আর এস অরবিটালে 2টি ইলেকট্রন। তাহলে শেষ শক্তি স্তর 4s অরবিটাল, এখানে 2টি ইলেকট্রন থাকার কারণে তার যোজনী হলো 2। কিন্তু ডি অরবিটালের অস্থিতিশীলতার কারণে সে একটি ইলেকট্রন ত্যাগ করে 3 হয়, তাহলে সর্বোচ্চ যোজনী হচ্ছে 3। যদি ফেরাস ক্লোরাইড হয় সেক্ষেত্রে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে 2, কিন্তু ফেরিক ক্লোরাইডে আয়রনের যোজনী 3। যদি ফেরাস ক্লোরাইড হয়, এখানে যে বিষয়টা নিয়ে আমি বলতে চাচ্ছি সেটি হলো সুপ্ত যোজনী। তাহলে যখন সর্বোচ্চ যোজনী ছিল 3, তখন যদি 2 ব্যবহার করে থাকে তাহলে সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিলে আমার যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে সুপ্ত যোজনী। ওকে, তাহলে সর্বোচ্চ যোজনী ছিল কত? 3। ফেরাস ক্লোরাইডে আয়রনের যোজনী কত? 2। তাহলে এর সুপ্ত যোজনী হবে 1। একইভাবে নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের শেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন থাকে। 3টি অযুগ্ম ইলেকট্রন পি অরবিটালে থাকার কারণে সে কি করে? 3টি ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করে। তাহলে তার সক্রিয় যোজনী কত? 3। কিন্তু তার সর্বোচ্চ যোজনী কত ছিল? 5। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে আমরা পাই কত? 2। তাহলে 2 হচ্ছে তার সুপ্ত যোজনী। এই সুপ্ত যোজনীর সাথে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি, সেটি হলো এই সুপ্ত যোজনীটা যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে 2টি ইলেকট্রন অবশিষ্ট আছে s অরবিটালে, 2s অরবিটালে, তাহলে এই ইলেকট্রন 2টি বন্ধন তৈরিতে ব্যবহৃত হয়নি, অর্থাৎ এটি হলো তার মুক্ত জোড় ইলেকট্রন। ওকে, তাহলে নাইট্রোজেনের 3টি ইলেকট্রন ছিল যেটি বন্ধন তৈরিতে ব্যবহৃত হয়েছে, এটি হচ্ছে বন্ড পেয়ার বা বন্ধন জোড় ইলেকট্রন। যে 2টি ইলেকট্রন বন্ধন গঠনে ব্যবহৃত হয়নি, এটি হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের সাথে আমার যোজনীর সম্পর্ক হয়ে গেল। এটি হচ্ছে আমাদের একটি ছোট সময়ে অল্প কিছু টপিক যেটি তোমাদের কাজে লাগবে। আশা করি ভালো লাগলো। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।